দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিন। দর্শক, বাংলাদেশে খুচরা ওষুধ বিক্রিতে পরিবর্তন আসছে। আগে যেখানে পাড়া মহল্লার ছোট ছোট ওষুধের দোকানে ওষুধ বিক্রি হতো, এখন সেখানে বড় বড় চেইন ফার্মেসি ও বিদেশি বিনিয়োগ আসছে। ফলে বাজারটি আরও সুসংগঠিত হচ্ছে। বাংলাদেশে ফার্মেসি চেইনের বিকাশ ঘটছে। এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছে আমাদের সহকর্মী আব্বাসউদ্দিন নয়ন। আজকে নয়ন ভাই আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদেরকে। ধন্যবাদ। নয়ন ভাই, আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি, আপনি আমাদের একটু চেইন ফার্মেসি সম্পর্কে বলবেন এবং কারা এটাতে বিনিয়োগ করছে। ধন্যবাদ। আপনি যেমনটা একটু শুরুতেই বলেছিলেন যে আসলে আমাদের ঔষধ বিক্রির একটা চেইন, এটাতে বড় ধরনের পরিবর্তন আসছে। আপনি জানেন বাংলাদেশে মুদির দোকানের পরে সবচেয়ে বেশি চলতি প্রোডাক্ট হলো ঔষধ। বাংলাদেশে প্রায় 3.5 লাখের মতো ওষুধের দোকান আছে সারা দেশে। বছরে প্রায় 30-32 হাজার কোটি টাকার ওষুধ বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি হয়। এই মার্কেটটা আসলে সেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, একদম অনিয়ন্ত্রিত, কোনো রেগুলেশন নেই। হয়তো কিছু লোক সার্টিফিকেট নিয়ে, সরকারের ট্রেনিং নিয়ে ওষুধ বিক্রি করতো, কিন্তু ম্যাক্সিমামই আসলে অনিয়ন্ত্রিত ছিল, যেটা আসলে স্বাস্থ্যের মতো প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। আপনি যদি উন্নত দেশে যান, আপনি যদি চীন যান, দুবাই যান, মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে যান, আমেরিকায় যান, ইউরোপে যান, ওখানে গেলে আপনি কিন্তু খুচরা কোনো ওষুধের দোকান পাবেন না। ওখানে আপনাকে বড় দোকানে যেতে হবে, প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনতে হবে। বাংলাদেশে ছিল না। সাম্প্রতিক সময়ে হয়তো সরকার প্রেসক্রিপশনের কিছু বাধ্যবাধকতা আরোপ করেছে, তাও সবখানে মানা হয় না। সো এটারই একটা বড় পরিবর্তন আসলে আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি। বাংলাদেশে আসলে বড় বড় কোম্পানিগুলো এ খাতে ইনভেস্টমেন্ট করেছে। চেইন বলতে আমরা যেটা বুঝি আসলে যে একটি নির্দিষ্ট কোম্পানির অনেকগুলো শাখা থাকে, আউটলেট থাকে। আপনি যদি ওয়ালমার্ট ধরেন, আপনি নাইকি ধরেন, এডিডাস ধরেন, বাংলাদেশে যদি এফএক্স ধরেন, আগে যেগুলো আমরা এতদিন ধরে চিনে আসছি, বাটা ধরেন, এগুলো দোকান আছে। এগুলোর চেইন আবার অন্য জায়গায় অন্য শাখা প্রশাখা আছে। একটা জায়গা থেকে সেন্ট্রালি, একটা জায়গা থেকে তাদের সব সাপ্লাই ওখান থেকে মেনটেন হয়, হাইজিন ওখান থেকে মেনটেন হয়, সব কিছু একটা সেন্ট্রালাইজ থাকে। প্রযুক্তির মাধ্যমে সব তারা মনিটর করে, ডাটাবেজে সব থাকে। এটা হলো চেইনের উপর মানুষের একটু ভরসা থাকে যে আসলে আমি একটা ভালো ব্র্যান্ড থেকে আমার প্রোডাক্টটা আমি কিনছি, ভবিষ্যতে এখানে কোনো সমস্যা হইলে আমি সেটা সমাধান তাদের কাছে গেলে পাবো। বরিশালের একটা মানুষ ওষুধ কেনার সময় চিন্তা করে যে না, আমি ঢাকার বা সেন্ট্রালি বাংলাদেশে এমন একটা বড় প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে আমি এখানে ওষুধ কিনছি বা যে কোনো প্রোডাক্ট কিনছি। জবাবদিহিতার একটা বিষয় আছে। সো এটা এবং হলো সরকারি যে রেগুলেটর বডিগুলো আছে, তারা আসলে সহজে এদেরকে পায় চেইন প্রতিষ্ঠান হলে। এই জন্যই আসলে চেইনের ধারণা এবং বড় বড় কোম্পানিগুলো এখানে আসছে। বাংলাদেশে আপনি যেমনটা বলছিলেন কারা কারা আছে, তো আপনি জানেন যে লাস ফার্মার কথা। আমরা আসলে এখন পর্যন্ত লাস ফার্মাকে ওভাবে চিনি। আমাদের ঔষধের দরকার হলে আমরা যদি মনে করি যে আমার গ্রামের পাশের দোকান আমি পাবো না, তাহলে আমাদের মাথায় আসে যে লাস ফার্মায় গেলে আমি তো ওষুধটা পাবো। রাত 12টার পরে আমার কত ওষুধ দরকার হলে আমি হয়তো লাস ফার্মায় গেলে পাবো। তো লাস ফার্মা মেনলি 1972 সালে শুরু করছে। ওরা একটু স্লোই ছিল, সাম্প্রতিক সময়ে একটু বেশি ওরা একটু বিস্তার করেছে, বিকাশ করেছে। ওটা 2020 সালের আগ পর্যন্ত ওদের 50-52টা আউটলেট ছিল, এখন 94টা আউটলেট হয়ে গেছে। গত 3-4 বছরে অনেক বেশি বিস্তার করেছে। একই সঙ্গে আরও কয়েকটা নতুন কোম্পানি এখানে যোগ হয়েছে। আপনি যদি ধরেন বাংলাদেশে বড় গ্রুপগুলোর মধ্যে একটা আছে আকিজ গ্রুপ, আকিজ রিসোর্স। ওনারা হলো একসঙ্গে সারা দেশে 2000 আউটলেট করার একটা প্ল্যান নিয়েছে। সেখানে 14টা ইতিমধ্যে গত 3 মাসের মধ্যে ওনারা 14টা আউটলেট করেছে। প্রথম 10টা দিয়ে শুরু করেছিল, এই 3 মাসে 14টা করেছে। গত সপ্তাহে মিরপুরে একটি নতুন আউটলেট চালু করেছে। তো ওনাদের টার্গেট সারা দেশে ওনারা আগামী 5 বছরের মধ্যে 2000 আউটলেট করবে। 2000 আউটলেট করার মানে প্রত্যেক উপজেলায় গিয়েও কোনো উপজেলায় 2টা-3টা করেও হতে পারে আউটলেট। এর বাইরে একেএস ফার্মা আছে। একেএস ফার্মা হলো একে খান গ্রুপ, বাংলাদেশে এটা অনেক বড় গ্রুপ। একে খান চিটং বেসড গ্রুপ। সে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একে খান গ্রুপ যুক্ত। তারাও এখানে এসছে। তারা এখন পর্যন্ত 65টার মতো আউটলেট চালু করেছে। তাদের টার্গেটও এমন যে আগামী 5 বছরের মধ্যে মোটামুটি সারা দেশ কভার করা। তারা ইতিমধ্যে বিদেশি বিনিয়োগও পেয়েছে, 152 কোটি টাকা বিনিয়োগ পেয়েছে এটার করার জন্যে। এর বাহিরে ব্রাক হেলথ কেয়ার, আপনি জানেন যে ব্রাক আসলে বাংলাদেশের অনেক পুরনো প্রতিষ্ঠান। বাংলাদেশে হেলথ কেয়ারে ব্রাক অনেক ভূমিকা রেখেছে। গ্রামীণ পর্যায়ে ব্রাক সেন্টার আছে, ব্রাকের হেলথ সেন্টার আছে। সো ওরা আসলে এটা কি টার্গেট করে শহরের মানুষদের জন্য একটা হেলথ কেয়ার সার্ভিস এবং সঙ্গে এই যে ফার্মেসি, চেইন ফার্মেসির ব্যবসাটা দেওয়ার জন্য ওরাও এই খাতে নেমেছে। আচ্ছা,
তো আপনি বললেন যে বড় বড় গ্রুপগুলো এখানে আসছে, তো এখন যে পাড়া মহল্লায় যে আমরা ছোট ছোট ওষুধের দোকান দেখি, এর সঙ্গে এর পার্থক্যটা কি হবে? মানুষজন কিভাবে উপকৃত হবে? আচ্ছা, দুইটা বিষয়। একটা বিষয় হলো মানুষজন প্রথমত ওষুধের মাধ্যমে, আমি যেমনটা একটু আগে বলছিলাম যে মানুষজন একটা ট্রাস্টের জায়গায় পাচ্ছে যে আমি আসলে এখানে ট্রাস্টের ওষুধ পাচ্ছি, সরকার মনিটরিং সহজ হচ্ছে, ফলে মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ এখানে রাখছে না। এবং হলো আহ, আহ, ওষুধের সব ধরনের ওষুধ এখানে যেহেতু অনেক বড় লার্জ স্কেলে হচ্ছে, আপনি আপনার পাশের দোকানে গেলে হয়তো ডাক্তার আপনাকে 20টা ওষুধে একটা প্রেসক্রিপশন দিলেন, আপনি হয়তো গিয়ে সেখানে 5টা পাইলেন, 3টা পাইলেন, 6টা পাইলেন, আবার অন্য দোকানে আপনি গেলেন। সো প্রথমত মানুষজন এই হ্যাসেলটা থেকে মুক্ত হইলো, যেহেতু বড় বড় আউটলেট সব ওষুধ এখানে গেলে একসঙ্গে পাচ্ছে, এটা একটা। আবার পাড়ার ওষুধের ফার্মেসিগুলো যেগুলো, ওগুলোর অনেক সময় অনেক টেন্ডেন্সি থাকে মুনাফার জন্য, তারা একটু লো কোয়ালিটির ওষুধ আপনাকে দিয়ে দেয়, আচ্ছা, প্রায় দিয়ে দেয়। আবার কোল্ড চেইন বোধহয় মেইনটেইনের একটা হ্যাঁ, বিষয় দিয়ে দেয়, থাকে। সেটা হলো এখানে হচ্ছে না। ফলে এখানে আপনি প্রথমত হাই কোয়ালিটির ওষুধ পাচ্ছেন, সব ওষুধ পাচ্ছেন। এরপর আপনি কয়েকদিন আগে একটা নিউজ করেছিলেন যে আসলে ক্যান্সার সহ কিছু ওষুধের আসলে কোল্ড চেইন মেনটেন করতে হয় অনেক ওষুধেরই। তো এগুলো যেহেতু অনেক প্রযুক্তি নির্ভর এই ফার্মেসিগুলো, এখানে শতভাগ কোল্ড চেইন মেনটেন হয়। ফলে আপনি এখানে মেয়াদ উত্তীর্ণ এবং যেগুলোর আসলে মানটা নষ্ট হয়নি, নিয়ন্ত্রণ মানটা করা ঠিকমতো যায়। কোয়ালিটি সম্পন্ন ওষুধ আপনি এখানে পাচ্ছেন, একটা আচ্ছা। বিষয়। আরেকটা বিষয় যেটা আসি, এই ফার্মেসিগুলো এর সঙ্গে আসলে এরা শুধু ফার্মেসি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাস ফার্মা ছাড়া, আমি যেমনটা বলছিলাম আকিজ, এরপর ব্রাক, একেএস, এই 3টা প্রতিষ্ঠানেই ফার্মেসির সঙ্গে ওরা প্রাথমিক ট্রিটমেন্টও দিচ্ছে। একজন রোগী হয়তো পেট ব্যথা হচ্ছে, উনি ডাক্তারের কাছে যাবে, সিরিয়াল দেবেন কোনো ক্লিনিকে, পরে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেবেন, সেটা অনেক লং বিষয়। পরে কি করে, পাড়ার ফার্মেসি থেকে গিয়ে পেট ব্যথার কথা বলে ওষুধ নিয়ে নেয়। কিন্তু দেখা গেলো পেট ব্যথা আসলে তার অন্য কোনো বড় সমস্যার কারণে পেট ব্যথা, ডাক্তার হলো তাকে মানে পাড়ার ফার্মেসি তাকে অন্য সমস্যার কারণে পেট ব্যথার ওষুধ দিয়ে হইতে বিপরীত হলো। সো এগুলো যখন হবে, এখানে একজন করে ফার্মাসিস্ট থাকবে, একজন না বেশ কয়েকজন, এ গ্রেড বি গ্রেডের ফার্মাসিস্ট থাকবে। ওনারা হলো রোগী দেখে, রোগীর হিস্ট্রি শুনে ওনারা সাজেশন দিতে পারবেন। আবার ব্রাকের বিষয়ে, ব্রাকে হলো প্রাথমিক টেস্টের অনেকগুলো বিষয় থাকবে, গ্লুকোজ টেস্ট এবং হলো হাইপারটেনশন টেস্ট, প্রেশার টেস্ট, অনেকগুলো টেস্টের বিষয় থাকবে। ওনারা টেস্ট করে যারা মানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেবে না তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং সেই অনুযায়ী ওনারা ওষুধ সাজেস্ট করে সেখান থেকে ওষুধ দিতে পারবে। এই যে একটা বড় ধরনের আসলে চেঞ্জ আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষজন আসলে ভিজিবল এখানে গেলে একটা বিরাট পার্থক্য দুইটার মধ্যে ফুটে উঠছে। এই যে বাংলাদেশের মার্কেটে এর সম্ভাবনা কিরকম, এটা একটু আমাদের বলবেন। আচ্ছা, বাংলাদেশ আসলে আমি শুরুতে বলছিলাম যে আমাদের এখানে 32,000 কোটি টাকার মতো ওষুধ বিক্রি হয়, সারা দেশে 3.5 লাখের মতো ওষুধের দোকান আছে। বাংলাদেশে এখন হয়তো 20 কোটির মতো মানুষ, এমন মানুষ খুব কম যাদের আসলে ওষুধ দরকার হয় না। ওষুধ দরকার একটা সময় ছিল আসলে আমাদের দেশে, আমরা বলতাম যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টা জিনিস মানুষের লাগবেই। সো আমরা এই 3টা জিনিস নিয়ে কি পৃথিবীর কিন্তু সব কিছু আয়োজন। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষা পরে যোগ হয়েছে, স্বাস্থ্য আরও পরে যোগ হয়েছে। আপনি তো অনেকগুলো নিউজ করেছেন যে এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজ সহ অনেক রোগ বাড়ছে মানুষের। তো যেহেতু এখন স্বাস্থ্য অনেক বেশি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে, মানুষজনের দৈনন্দিন লাইফের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তো এটাকে রেগুলেটেড ওয়ের মধ্যে আসাটা খুব জরুরি ছিল। এবং সেটা এই কোম্পানিগুলো যারা এই খাতে বিনিয়োগ করছে, যারা আসছে, তারা যদি এখানে আসে, সেটার সম্ভাবনা ডেফিনেটলি খুবই ভালো। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, যে আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলো সবসময় ভারী ইন্ডাস্ট্রিতে ছিল, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা লাগতো, 10,000 কোটি টাকা। আমরা জানি, আমরা যখন নিউজ করি তখন আমরা শুনি যে 1,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা যদি ইনভেস্টমেন্ট হয় সেটা বড় নিউজ। মানে কোম্পানিগুলোর টেন্ডেন্সি ছিল যে বড় বিনিয়োগ করে বড় বড় ইন্ডাস্ট্রি করা। তো এই যে ফার্মেসি সেক্টরে তাদের ইনভেস্টমেন্ট, এখানে খুবই কম খরচ হয়। একটা আউটলেট দিতে বড় জায়গায় 1 কোটি টাকা খরচ হয়, কোনো জায়গায় 10 লাখ টাকাও হয়ে যায়, কোনো জায়গায় 50 লাখ টাকা হয়ে যায়। যদি এটার সঙ্গে প্রাথমিক ট্রিটমেন্টের বা ডাক্তারের প্রেসক্রিপশনের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে তো 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। যে অল্প বিনিয়োগে একটা সাস্টেনেবল বিজনেস এটা। যেহেতু রিটেল বিজনেস, এখানে আসলে ওষুধ বাংলাদেশে আপনি জানেন যে সবসময় মিনা বাজার এগোরার কথা জানেন, ওরা যেহেতু পেরিশেবল গুডস বিক্রি করে, কাঁচামাল নষ্ট হয়, কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু এই রিস্ক নেই। ওষুধে কিন্তু কোম্পানিগুলো যদি এখানে ইনভেস্ট করেও ওষুধ 2-3 বছর মেয়াদ থাকে, ওষুধ চলে। আবার অনেক সময় যদি ওষুধের ডেট শেষ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ফলে আবার কোম্পানিগুলো ওষুধ ফেরত নেয়। ওষুধ ব্যবসায় লস সম্ভাবনা কম। তো কোম্পানিগুলো অনেকদিন পরে হইলেও
রিটেল বিজনেসে আসছে, আমাদেরকে একটা পথ দেখাইছে, এবং হলো তারা আসলে একটা পথ খুঁজে পেয়েছে ব্যবসা করার আচ্ছা, জন্য, আচ্ছা। এবং সার্ভিস, ব্যবসার সঙ্গে সেবা দুইটা। তো আপনি যেটা সম্ভাবনার কথা বলছিলেন, সম্ভাবনাও এখানে অনেক দারুণ, এবং কোম্পানিগুলোর ব্যবসা করার সুযোগও অনেক বেশি। আচ্ছা, এবং আমরা চাই যে এটা মান সঠিকভাবে নিয়ন্ত্রিত হোক এবং বাজারটা সুসংগঠিত থাকুক। এক্স্যাক্টলি। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ নাসিয়া। এই ছিল আমাদের আজকের টিবিএস ইনসাইট। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।